আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটা গল্প পড়ে শোনাবো। গল্পের নাম উচিতপুরের যাত্রী। লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। গল্পের নাম উচিতপুরের যাত্রী। শুরু করছি বন্ধুরা। বর্ধমান জেলার শক্তিগড়ের অদূরে বরশুল নামে একটি গ্রাম আছে। নদী পার হয়ে ওপারে গেলেই বড় গ্রাম। আজ থেকে ৮০ বা ১০০ বছর আগে এইসব গ্রামে যাতায়াতের যে কী অবস্থা ছিল তা এখনকার কেউ কল্পনাও করতে পারবে না। বৈচির পরেশ পাত্র দিদির বিয়ে হয়েছিল মা বিশ্বহরির থান উচিতপুরে। দিদির মুখে বড়োর বলরাম মন্দিরের কাহিনী শুনে আপ্লুত হয়েছিল পরেশ। বড় গ্রামে বলরামকে দর্শন করে উচিতপুরে যাবে মনে করে পরেশ যখন শক্তিগড় স্টেশনে নামলো তখন দুপুর গড়িয়েছে। স্টেশনে নেমে পরেশ দেখল আঙুল গুনে ২-৩ জন ছাড়া আর কোনো যাত্রী নেই। এ পথেই প্রথম আসছে পরেশ। একজন অল্প বয়সী রেল কর্মচারীকে দেখে জিজ্ঞেস করল, বরশুল গ্রামে কিভাবে যাওয়া যায় ভাই? এমন সময় পাশ থেকে কে একজন বলল, বরশুলে কাদের বাড়ি যাবেন আপনি? পরেশ বলল, কারো বাড়ি নয়, আমি যাব বড় গ্রামে বলরাম দর্শন করতে। প্রশ্নটা যে করেছিল সেও প্রায় ওরই সমবয়সী। বলল, কিন্তু এখন তো একটু অসময় হয়ে গেল, ৩টে বাজলেই এখানে খেয়া পারাপার বন্ধ হয়ে যায়। তাহলে উপায় একটাই আছে, এই শক্তিগড়ে অথবা বড়শুলে কারো বাড়িতে এক রাত কাটিয়ে কাল সকালে খেয়া পার হয়ে বড়ই যান। পরেশ বলল, কোনো দরকার নেই, তার চেয়ে ভালো আজকের রাতটুকু আমি এখানে স্টেশনেই থেকে যাই। যা আপনার ইচ্ছা। আমার বাড়ি সম্পূর্ণ উল্টো দিকে, আমড়া গ্রামে। আমার নাম হিরু। আমার ওখানে গেলে আমি অবশ্য কাল সকালে আপনার জন্য একটা গরুর গাড়ির ব্যবস্থা করে দিতে পারি। পরেশ বলল, অত সবের দরকার নেই, আজকের রাতটা আমি এখানেই কাটিয়ে দিতে পারবো। দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল, সন্ধে হলো। চারদিক থেকে শেয়ালের ডাক শোনা যেতে লাগলো। তখন তো এত ঘন ঘন ট্রেন চলতো না। মাঝে একটা মালগাড়ি যাওয়ার পর চারদিক স্তব্ধ হয়ে গেল। স্টেশনে তখন ইলেকট্রিকের ব্যবস্থাও ছিল না। তারার ক্ষীণ আলোয় মশার কামড় খেতে খেতে পরেশ অকারণেই স্টেশনময় পায়চারি করতে লাগলো। একসময় সেই অল্প বয়সী রেল কর্মচারীটি এসে বলল, সারা রাত আপনি এইভাবে স্টেশনে পায়চারি করবেন নাকি? ইচ্ছে করলে আমাদের স্টেশন মাস্টারের ঘরে চট পেতে শুয়ে পড়তে পারেন। পরেশ বলল, উনি আপত্তি করবেন না? না, উনি খুব ভালো মানুষ, বর্ধমানের পারবীরহাটার লোক, হালে বদলি হয়ে এখানে এসেছেন। তবে তো ভালোই হয়, কোনো রকমের রাতটা এখানে কাটিয়ে কাল ভোরেই বিদায় নেব। বড়োর বলরাম দর্শন করে চলে যাব উচিতপুরে। ওদের এই সব আলোচনার সময়ই বর্ধমানের দিক থেকে একটা ট্রেন এলো। ট্রেন থেকে নেমে শূন্য ঝাঁকা মাথায় নিয়ে বছর ২০-র এক তরুণী এগিয়ে আসতে আসতে ওদের দেখে থমকে দাঁড়ালো। হাসি হাসি মুখ করে বলল, তোমরা দুজনে হেথাকে অন্ধকারে দাঁড়িয়ে কি করতেছ গো? কর্মচারী ছেলেটি বলল, এমনি গল্প করছি। তা সাবি, তুই এত দেরি করে ফিরলি কেন? সদরঘাটে একজনের সামনে কথা বলছেন, তাই আগের ট্রেনটা ফেল হয়ে গেল। তা বেশ বেশ, তুই একটা কাজ কর দেখিনি, এই দাদাটাকে তোর ওখানে নিয়ে যা, তোদের ঘরে একটু ঠাঁই করে দে, যা হোক কিছু খেতেও দিস। সাবি বলল, তা না হয় দেব, কিন্তু উনি যাবেটা কোথায় শুনি? এবার পরেশ বলল, যাব উচিতপুরে, কাল ভোরে নদী পার হয়ে বড়োর বলরাম দর্শন করেই চলে যাব। এসো তবে আমার সঙ্গে, বরশুল হয়েই তো যেতে হবে, আমার বাড়ি বরশুলেই। পরেশ যেন হাতে স্বর্গ পেল। সাবির সঙ্গ নিয়ে অন্ধকার পথ ধরে ওদের গ্রামের দিকে চলতে লাগলো। যেতে যেতেই সাবি বলল, তুমি এই প্রথম এসতেছ বুঝি? পরেশ বলল, হ্যাঁ, এই পথে এই প্রথম। বড়ই আমাদের অনেক লোকজন আছে, ইচ্ছে করলে একটা দিন সেখানেও থেকে যেতে পারো। রাস্তা না চেনো বললে ওদেরই কেউ তোমাকে উচিতপুরে পৌঁছে দেবে। কথা বলতে বলতে একসময় ওরা বরশুল গ্রামে পৌঁছে গেল। গ্রামের পরিবেশ যে কেমন রাতের অন্ধকারে তার কিছুই ও বুঝতে পারল না। সাবি ওকে প্রায় হেলে পড়া একটি বাড়িতে নিয়ে এলো। পাশাপাশি দুটি ঘর, উঠোন, বাঁশের খুঁটির ভরে ঘরের চালার দালান ও রোয়াক। সাবি পরেশকে নিয়ে ঘরে ঢুকতেই ওর বৃদ্ধা মা বললেন,
তোর সঙ্গেও কেড়ে সাবি? সাবি বলল, অতিথি, আজ রাতটুকুন এখানে কাটিয়ে কাল ভোরে বড়ই যাবে। তা ওকে চাটাই পেতে বসতে দে মা। মা না বললেও সাবি এ ব্যাপারে খুবই তৎপর। দালানে মাদুর পেতে পরেশকে বসতে বলে বালতি ভর্তি জল এনে উঠোনে রাখলো। বলল, মুখ হাত পা ধুয়ে নাও গো দাদাবাবু, আমি ততক্ষণে তোমার খাবারের ব্যবস্থা করি। পরেশ মুখ হাত পা ধুয়ে নিতেই একটা আনকোড়া নতুন গামছা ওর দিকে এগিয়ে দিল সাবি। পরেশের মন ভরে গেল এই সুন্দর আতিথেয়তায়। এরপর দালানে বসে পোশাক পরিবর্তন করে একটু যেন হাঁপ ছেড়ে বাঁচল। সাবি এবার একটা বড় জামবাটিতে চিড়ে, মুড়ি, ছাতু আর গুড় দিয়ে বলল, ঘটিতে জল আছে, এই মেখে খেয়ে নাও, আমি ততক্ষণে ভাত বসাই, বেশি দেরি হবে না। কেষ্টা ভাগ্যিস বলল তোমার কথা, না হলে সারা রাত না খেয়েই থাকতে হতো তোমাকে। পরেশ বলল, তুমি যা ব্যবস্থা করলে এই ঢের, আর ভাতের ব্যবস্থা না করলেও চলবে। সাবি বলল, ও মা, তা কি হয়? আমরা মা মেয়েও তো খাবো। অতএব জলযোগ পর্ব শেষ করল পরেশ। সাবিও কাঠকুটো জেলে রান্নার ব্যবস্থা করতে লাগলো। ওদের উঠোনের উপর ঝুঁকে পড়া একটি বড় তেঁতুল গাছের ডাল থেকে কর্কশ স্বরে একটা পেঁচা ডেকে উঠল। পরেশও গ্রামেরই ছেলে, তাই একটুও ভয় পেল না ও। অনেক পরে গরম ভাত, ডাল, আলু ভাতে ও পোস্তর বড়া এনে ওর সামনে ধরে দিল সাবি। বলল, এর বেশি আর কিছু নেই গো আমাদের ঘরে। পরেশ বলল, আর কিছু দরকারটাই বা কি? খুব আনন্দ পেলাম তোমাদের এখানে এসে। খাওয়া শেষ হলে বাইরের দাওয়ায় একটা মাদুর পেতে মাথার বালিশ এনে পরেশের শোয়ার ব্যবস্থা করে দিল সাবি। মাথার কাছে জলের একটা গেলাসও রাখলো ঢাকা দিয়ে। সারা দিনের ক্লান্তি ও ভরপেট খাওয়ার পর ফুরফুরে বাতাস গায়ে লাগতেই অঘরে ঘুমিয়ে পড়ল পরেশ। অনেক পরে ওর শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যেতেই ঘুমটা ভেঙে গেল। একটি দুটি করে পাখির ডাকও শুনতে পেল ও। তার মানে ভোর হয়ে আসছে। ও যেখানে শুয়েছিল তার পাশ দিয়েই যাতায়াতের মেঠো পথ। কেমন যেন একটু শীত ভাব লাগতেই উঠে বসলো ও। এই সময় একটা চাদর পেলে ভালো হতো, এ কথা মনে হতেই ঘরের ভেতর থেকে একটা ময়লা চাদর কে যেন ছুঁড়ে দিল ওর দিকে। ও সেটা গায়ে দিয়ে যেই না পাশ ফিরে শুতে যাবে, অমনি কানে এলো, বড়ো যাবে তো, উঠে পড়ো, রওনা হও এই বেলা। পরের সঙ্গে সঙ্গে উঠে পড়ল। দেখলো সাবি কোথাও যেন যাবার জন্যে তৈরি হয়ে দাওয়ার পাশে দাঁড়িয়ে আছে। দেরি না করে পরেশ সাবির পিছু নিল। আকাশ একটু ফর্সা হতেই শয্যা ত্যাগ করে চোখে মুখে জল দিয়ে পরেশের জন্য জল ও চা বিস্কুট নিয়ে এলো সাবি। কিন্তু কোথায় পরেশ? মাদুর বালিশ সবই তো ঠিক আছে, শুধু মানুষটাই জানে। সাবি ভাবল, ঘুম ভাঙার পর হয়তো প্রকৃতির দৃশ্য দেখবে বলে আশেপাশে কোথাও গেছে মানুষটা, ফিরে আসবে এখনই। কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা পার হয়ে গেলেও মানুষটা যখন ফিরল না, সাবির তখন দুশ্চিন্তা হলো খুব। কেননা পরেশের কাঁধের ঝোলা ব্যাগ তো ওর জিম্মায় ভেতর ঘরে আছে, অতএব চলে যায়নি নিশ্চয়ই। এইভাবে কেনই বা যাবে? সাবিকে পথে নেমে এদিকে সেদিকে পায়চারি করতে দেখে প্রতিবেশী 2-1 মহিলা জিজ্ঞেস করল, তোর কি হয়েছে রে? কেউ আসবে নাকি? সাবি তখন পরেশের কথা বলল। শুনে সবাই অবাক। ওমা, এমন হয় নাকি? এমন সময় নদীর দিক থেকে 2-1 মেয়ে পুরুষ আসছিল। তারাও শুনল, শুনে বলল, এইমাত্র ঘাটে আমরা একজনকে দেখে এলাম, বেশ ভালো ঘরের ছেলে বলেই মনে হচ্ছে, কথা বলছে না কারোর সঙ্গে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে সবাইকে, কখনো হাসছে কখনো কাঁদছে। সাবি বলল, ঠিক দেখেছো তোমরা? ওরা বলল, হ্যাঁ গো হ্যাঁ, এই অঞ্চলের লোকই নয় ও। সাবি আর কোনো কথা না বলে ছুটে ঘরে গিয়ে পরেশের ব্যাগটা নিয়ে মাকে জানিয়ে গ্রামের 2-1 মহিলার সঙ্গে নদীর ঘাটে এলো। এসে দেখলো সত্যি এক রাতের অতিথি পরেশ বালুচরে উপুড় হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, 4-5 লোকের জটলা ওকে ঘিরে। সাবি আর সকলের সাহায্য নিয়ে ওর চোখে মুখে নদীর জলে ঝাপটা দিয়ে একটু প্রকৃতিস্থ করল। তারপর বলল, তুমি তো দিব্যি শুয়েছিলে দাওয়ায়, এখানে এলে কি করে? বেশ কিছুক্ষণ ওর কথার উত্তরই দিতে পারল না পরেশ। তারপর একটু প্রকৃতিস্থ হয়ে বলল, তুমিই তো আমাকে ডেকে নিয়ে এলে, তোমার সঙ্গে কিছুটা এসে আর তোমাকে দেখতে পেলাম না,
হঠাৎই আমি হালকা হয়ে আকাশে উড়ে যেতে লাগলাম। নদীর কাছাকাছি আসতেই শুনতে পেলাম কে যেন একজন বেলবনের ভেতর থেকে হুঙ্কার দিয়ে বলল, কাকে নিয়ে যাচ্ছিস রে তোরা? নামা বলছি, নামিয়ে দে। ওরা কারা তা জানি না, তবে ওই মানুষটির ধমক না খেলে আমাকে ওরা কোথায় নিয়ে যেত কে জানে। সবাই তখন কার উদ্দেশ্যে যেন করজোড়ে প্রণাম জানিয়ে বলল, তোমাকে নিশুভূতে তুলে নিয়ে যাচ্ছিল। যার হুকুমে ভয় পেয়ে ওরা নামিয়ে দিল তোমাকে, তিনি হলেন এখানকার বেলবনের বড় বাবা। আমরা কেউ কখনো চোখে দেখিনি তাকে, তবে সবাই খুব মান্যি করি। তার কৃপাতেই এ যাত্রা বেঁচে গেলে তুমি। পরেশ নিজেও একবার দুহাত জোড় করে প্রণাম জানালো বড় বাবাকে। এমন চমকপ্রদ ঘটনার কথা এর আগে আর কখনো শোনেনি পরেশ। ঘটনার কথা চাউর হতেই বড়ো গ্রামেরও কয়েকজন এসে সাবির সঙ্গে ধরাধরি করে তাকে নিয়ে গেল বড়োতে। তারপর সে কি দারুণ আতিথেয়তা! সবাই বলল, আজ এই অবস্থায় বড় বাবার কৃপাধন্যকে কিছুতেই আমরা এ গ্রাম ছেড়ে যেতে দেব না। আমাদের গ্রাম্য দেবতা বলরামজির প্রসাদ পেয়ে আজকে সারাটা দিন রাত্রি এখানে কাটিয়ে কাল ভোরে যাবে মা বিষহরীর থানে। অতএব অনুরোধ রাখতেই হলো। সাবিও রয়ে গেল ওর সঙ্গে। বলল, কাল সকালে আমি নিজে তোমাকে উচিতপুরে পৌঁছে দিয়ে তবেই ঘরে ফিরব। পরেশ অবশ্য এ ব্যাপারে কোনো আপত্তি করল না। সেদিনটা বলরামের প্রসাদ পেয়ে গ্রামবাসীদের সেবা যত্ন ভালোবাসায় নন্দিত হয়ে দারুণ আনন্দে কাটল। পাশে আবার নতুন করে নিশির কোনো উপদ্রব হয় সেই ভয়ে সারা রাত জেগে সবাই পাহারা দিল পরেশকে। পরদিন সকালে জলযোগ পর্ব শেষ হলে উচিতপুরে যাবার জন্য তৈরি হলো পরেশ। এই গ্রামের অনেকেরই বউ মেয়ে উচিতপুরের, তাই তারাও সঙ্গ নিল ওর। গ্রামের লোকেরাই দুটি গরুর গাড়ির ব্যবস্থা করে দিল। এত সুখ অবশ্য আশা করেনি পরেশ, তাই মহানন্দে সবার সঙ্গে গোযানে যাত্রা করল উচিতপুরের দিকে। সাবিও রইল সঙ্গে, তবে ওর চোখের দৃষ্টি উদাসী। বড় ভালো মেয়ে সাবি। সে রাতে ওদের ঘরে আশ্রয় না পেলে পরেশের জীবনে এমন দুর্লভ অভিজ্ঞতা কখনোই হতো না। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।